অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। রেখা অনেক অন্যায় করেছে তোমার সঙ্গে শিখা, আমিও করেছি। আর শুধু তোমার সঙ্গে কেন, সুকুমার, ব্রততী, সকলের সঙ্গেই রেখা আমি দুজনেই কখনো স্বেচ্ছায় করেছি, কখনো বা আমি আমি তাতে সায় দিয়ে গেছি, সেটাও তো অন্যায়, তাই না? তারপরেও শিখা, তোমাকে আমি একটা কথা বলবো, একটা কাজ করতে পারবে? তুমি তুমি একটু রেখার পাশে থেকে রেখাকে ভালো করে তুলতে পারবে? পারবে না? শিখা, আমি হাত জোর করে তোমার কাছে ভিক্ষে চাইছি, এইটুকু। প্লিজ, ফর গডস সেক, রেখার পাশে থেকে একটু দায়িত্ব নিয়ে রেখাকে সুস্থ করে তোলো, প্লিজ। আমি কি করে ওনাকে সুস্থ করে তুলব? আমি তো আর ডাক্তার নই। হ্যাঁ, আমি জানি তুমি ডাক্তার নও, কিন্তু ডাক্তার তো রেখার চিকিৎসা করবে, রেখাকে ওষুধ দেবে, কিন্তু শিখা, তোমার পেটে ভিকির সন্তান, সেই অনুভূতিটুকু যদি রেখা পায়, সেটাই যথেষ্ট ওর পক্ষে। ওষুধের থেকেও বেশি কাজ করবে, দেখো অসুস্থ হয়ে উঠবে। তুমি যদি এটুকু না করো, তাহলে আমি জানি না রেখার কি পরিণতি হবে। শিখা, আমি কি করে সবকিছু ভুলে যাব দিদিমণি? এই মানুষটার জন্য সবকিছু হয়েছে। আমি তোকে কিছু ভুলে যেতে বলছি না শিখা, আমি শুধু বলছি দাদার অনুরোধটুকু রাখতে। একে বিক্রমের চলে যাওয়া, তার উপর দিদির এরকম অবস্থা, বাড়ির অন্যান্য লোকেদের কি মনে হচ্ছে আমি জানি না, কিন্তু দাদা যে মানসিক কষ্টে প্রচন্ডভাবে ভুগছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তুই দাদার কথাটা একটু ভেবে দেখিস। তিতলি, এসো আমার সঙ্গে। শিখা, তুমি আমার মাকে সুস্থ করে তুলতে পারবে। রেখাকে যে করেই হোক ভালো করে তুলতে হবে রে সুকুমার। আমি এই রিপোর্টসগুলো দেখলাম, একজন স্পেশালিস্টকে দেখাতেই হবে। আমি কথাবার্তা বলে রেখেছি, তুই কাউকে পাঠিয়ে একটু দেখে নিচ্ছি। আমি ডিটেলসগুলো সব করে নিয়েছি, বুঝলি? ঠিক আছে স্যার, হয়ে যাবে, চিন্তা করুন। দাদা বলছি যে আপনার জন্য একটু চা বানিয়ে আনবো, আপনি তো কিচ্ছু খাননি। না না ব্রততী, এখন ইচ্ছে করছে না, বাদ। তিতলি মা, এসো আমার কাছে এসো। তুমি খেয়েছো? খেয়েছি। বাহ। এটা কে? এটা
এটা তোমার আরেক দাদু। আমার কাছে এসো, আমি বলছি। তোমার ভিকি আঙ্কেল আমাকে কি বলে ডাকতো জানো? কাকাই। তাহলে আমি তোমাকে দাদাই বলে ডাকি। বাবা, আপনারা হয়তো ভুলে যাচ্ছেন যে এই মেয়েটা এবং তার মা যবে থেকে আমাদের বাড়িতে এসেছে তবে থেকে কিন্তু একটার পর একটা অশান্তি শুরু হয়েছে, আর তার ফলস্বরূপ আপনার ছেলের চলে যাওয়া। আশ্চর্য সুপর্ণা, কি বলছো এসব? আজকে ভিকি চলে যাওয়ার জন্য তুমি বাচ্চা মেয়েটাকে দায়ী করছো? হ্যাঁ, দিনের পর দিন যা দেখেছি সেটাই তো বলছি। আর যদি সেটা নাও, এই বাচ্চাটা যে ভিকির সন্তান তার কি গ্যারান্টি আছে বলুন তো? ঠিক বলেছো সুপর্ণা, একদম ঠিক কথা বলেছো। এখন তো কোনো কিছু প্রমাণ করার উপায়ও নেই। মাঝখান থেকে ভিকির ভাগে ওই হাত বসাবে ওই মেয়েটা। অঞ্জলি, তোমরা সম্পত্তির ভাগ ছাড়া আর কিচ্ছু বোঝো না, তাই না? একটা বাচ্চা মেয়েকে তোমরা বিক্রমের মৃত্যুর জন্য দায়ী করছো, আবার পরক্ষণেই এই সম্পত্তির ভাগ নিয়ে ওর পেছনেও পড়ে যাচ্ছ। আমি নিজের চোখে দেখেছি বিক্রমকে মেয়ে বলেই ভালোবাসতো। যেখানে বিক্রম তিতলিকে নিজের সন্তান হিসেবে মেনে নিয়েছিল, সেখানে ওদের সম্পর্ক নিয়ে অন্য কেউ প্রমাণ চাওয়ার কে? আমিও কাকিমণির সঙ্গে একমত। ভিকি যা বিশ্বাস করত, আমার মনে হয় আমাদেরও তাই মেনে নেওয়া উচিত। তাহলে তো আর কোনো কথাই চলে না। আমাদের কথার যদি কোনো দাম না থাকে তাহলে এই আলোচনায় আমার না থাকাই উচিত। অঞ্জলি আর নন্দ, একটা কথা বলি তোমাদের, আজ থেকে এ বাড়িতে তিতলিকে তোমরা এ বাড়ির নাতনির মর্যাদা দেবে, সেই হিসেবে ট্রিট করবে, বুঝেছো? হরে কৃষ্ণ। তুমি অবশ্যই শিখার কাছে যাবে। তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি তোমাকে শিখার কাছে নিয়ে যাব, কেমন? গ্র্যান্ডপা, হ্যাঁ মা? এই দুষ্ট আঙ্কেলটাই আমার চোখ বেঁধে কোনো একটা ঘরে আমাকে বেঁধে রেখেছিল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আসলে তিতলি কি বলতো, আমি না নিজের ইচ্ছে তোমাকে ধরে রাখিনি। তাছাড়া এই যে আমি তোমাকে ধরে রেখেছিলাম, আমি তোমাকে আদরও করেছিলাম কিনা বলো? হ্যাঁ, নিজে হাতে খাইয়ে দিয়েছিলাম কি? হ্যাঁ, বলে গেছে। হরে কৃষ্ণ। তিতলি মা, এসো আমার কাছে, এসো এসো। আর তুমি কাউকে ভয় পাবে না, এ বাড়িতে তুমি কাউকে ভয় পাবে না। ঠিক আছে? দেখো, আমি আছি, শিখা মা আছে, হ্যাঁ, ব্রততী দিদা আছে, এই তোমার নতুন দাদাই হলো, দাদাই আছে, কেমন? আমরা সবাই আছি তোমার সঙ্গে, একদম ভয় পাবে না, ঠিক আছে? বলো আঙ্কেল, তুমি এতদিন কোথায় ছিলে? আমি না একটু বিজি ছিলাম, আর তুমি তখন কলকাতা এসে গেছো। এখন আমরা রোজ দেখা করব, খেলবো। চলো আমি তোমাকে শিখা মায়ের কাছে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, আসলে নিশ্চয়ই যাবো। হ্যাঁ, আগে সবার সাথে তো কথা বলে নি। কিন্তু তোমার শিখামা কোথায় দেখতে পাচ্ছি না? কি হলো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো।
কি দেখছো এভাবে? আমাকে প্রথমবার দেখছো নাকি? আরে আমি তো তোমার সঙ্গেই কলকাতায় এলাম। কি হলো? এখনো এভাবে তাকিয়ে থাকবে আমার দিকে? বুঝেছি, ঝগড়া করতে ইচ্ছে করছে আমার সাথে। তাহলে বলে রাখি শিখা, আমি আর কোনোদিনও তোমার সঙ্গে ঝগড়া করব না, তোমার সঙ্গে তর্কও করব না, তোমার উপর রাগ করব না, তোমার সাথে কথা বলাও বন্ধ করব না। আমি তো সেই বিকি বাবুকেই চাই, যে আমার সাথে ঝগড়াও করবে, আবার আমাকে ভালোবাসবে। সেই বিকি বাবু যে মুখ ফিরিয়ে থাকলেও ছটফট করবে আমার সঙ্গে কথা বলার জন্য। আমার বিকি বাবু কোথায়? তোমার সেই বিকিবাবু আর কোনোদিন ফিরবে না শিখা। তাহলে কি আমি চলে যাব? বিকি বাবু, বিকি বাবু, বিকি বাবু, বিকি বাবু, বিকি বাবু, আমাকে ফেলে যেও না প্লিজ বিকি বাবু, বিকি বাবু। শিখামা, তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমারও খুব কান্না পায়। আমি বিকির ব্যাপারে একটা কথা বলতে এসেছিলাম। না থাক, পরে হবে, আমি আসি। দাঁড়াও ভোলাদা, আমি একদম ঠিক আছি। তুমি বলো কি বলতে এসেছিলে। না মানে বলছিলাম কি, যে গ্রামে যা যা ঘটেছে সবই জানি, কিন্তু আমাকে ছাড়া আর একজন জানেন, শঙ্কর স্যার। বাবাও বলছিলেন শঙ্কর স্যারের কথা। শঙ্কর স্যার যদি হেল্প করেন তাহলে বিকিবাবুর খুনিদের খোঁজে পেতে আমাদের খুব সুবিধা হবে। আমি কথা বলবো শঙ্কর স্যারের সাথে।
শোনো প্রীতম, কোনো না কোনো উপায়ে বাবাকে আমাদের কথা শুনতে বাধ্য করতেই হবে। এখন মায়ের যা অবস্থা, তাতে মা সুস্থ হবে বলে আমার মনে হয় না। তখন এই গোটা পরিবারের দায়িত্ব কার উপর আসবে? আমার উপর। আর কে আছে বলো তো? আর তাছাড়া শিখাকে তো আমি মানিই না। আর দিদিভাইকে তো এবারের কেউ পাত্তাও দেয় না। আর বাকি রইল মামা বাবু আর মামিমা। ওদের কাছ থেকে জানতে হবে যে ওরা আমার কথা মতো চলবে কিনা। চলবে চলবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মামা মামি দুজনেই তোমার কথা মতো চলবে। দেখো সুপর্ণা, আমরা দুজন যদি এক হয়ে যাই, এ বাড়িতে কারোর ক্ষমতা আছে আমাদের এগেনস্টে কিছু করার? আরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখো দেখো, এ বাড়ির ছোট ছেলে মারা গেছে, হ্যাঁ? আমরা সকলে দুঃখিত, প্রচন্ড অনুতপ্ত, কিন্তু তাই বলে সেই ভাগের সম্পত্তি একটা বাইরের মেয়ে নিয়ে চলে যাবে, এটা মেনে নেওয়া যায়? যায় বলো? হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর তাছাড়া এই তিতলি আদৌ ভাগ্নের মেয়ে কিনা তারই কোনো নিশ্চয়তা নেই, সে নাকি পাবে সম্পত্তি। হরে কৃষ্ণ। কিন্তু একটা সমস্যা আছে জানো তো সুপর্ণা, সমস্যাটা হচ্ছে ব্রততী। ও মাঝখান থেকে তিতলি আর শিখাকে সাপোর্ট করে দিচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার কি মনে হয় জানো তো প্রীতম, এই ব্রততী শিখাকে সামনে রেখে নিজের ভাগের সম্পত্তিটুকু গুছিয়ে নিতে চাইছে, নইলে তো নিজে কিছু পেত না, তাই না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা আপনি একদম ঠিক বলেছেন মা বাবু। হ্যাঁ, তিতলি আর শিখাকে যদি এ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যায়, ব্যাস কেল্লা পাতে। গোটা বাড়িটা, গোটা ব্যবসাটা, সমস্ত কিছু পাবে একা প্রীতম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তবে হ্যাঁ, যদি শিখাকে না তাড়ানো যায়, তাহলে অবশ্য সম্পত্তি দুভাগে ভাগ হয়ে যাবে। দুভাগ কি বলছো? আমাদের কপালে না কোনো কিছুই জুটবে না, মিলিয়ে নিও এটা। ওই আদরের অবাঞ্ছিত নাতনি আর শিকার পেটের বাচ্চা, এদের দুজনকে দাদু গলে গিয়ে সমস্ত সম্পত্তি তাদের নামে দিয়ে দেবে। আর আমাদের শুধু আঙুল চুষতে হবে। মিলিয়ে নিও তুমি আমার কথা। বলো না, এমন কিরম ধরপড় করে বুকের মধ্যে। হরে কৃষ্ণ। না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। দেখো সুপর্ণা, বীর যা শরীরের অবস্থা, এ বাড়িতে বাড়ির হাল ধরার মতো কিন্তু আর কেউ অবশিষ্ট নেই তুমি ছাড়া। তোমাকেই তো এবারের হাল এবার ধরতে হবে, তাই না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মামা বাবু, এই সত্যি কথাটা কাকে বোঝাবো বলুন তো? এই কথাটা আমি এতক্ষণ ধরে প্রীতমকে বোঝাচ্ছিলাম, তো বুঝতেই চায় না। কি বলছো? বোঝা বোঝা আবার বোঝাও। হরে কৃষ্ণ কৃষ্ণ। বলো বলো। দেখো প্রীতম, দেখো মামা বাবু কি বলছেন, শোনো একবার। প্রীতম, তুমি কি এখনো চুপ করে থাকবে? তাই আমি যখন চাইবো তখনই না ভদ্রভাবে আমাদের কাছে টাকাটা পৌঁছে দিতে হবে। অতই আমার টাকা চাইবে, আমি কোথা থেকে দেবো ওকে টাকা? সম্পত্তি হাতে পেলে আপাতত অতইদের মানসিক চাপটা নিতে হবে না আমাকে। অঞ্জলি, আমরা চেষ্টা করলেও এবারে সম্পত্তি কতটা পাবো না পাবো তার তো কোনো গ্যারেন্টি নেই। এবারে সুপর্ণ আর প্রীতমকে ঠেলে দিয়ে দেখি না সিচুয়েশনটা কি দাঁড়ায়, তারপর নয় আমরা সেই অনুযায়ী আমাদের গুটি সাজাবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চুপ চুপ এদিকে দেখো। কি এত ভাবছো বলো তো? তোমরা যা বলবে আমি সেটাই করবো। থ্যাংক ইউ প্রীতম, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এবার থেকে শিখা তাহলে যা যা করতে চাইবে আমরা সব কিছুর বিরোধিতা করব। শিখার জীবন আমরা সবাই মিলে একবারে হেল করে দেব, একজোট হয়ে। আমিও দিয়ে আমি আছি। হরে কৃষ্ণ।